দেখেন, কর্নেল অলি আহমেদ জামাতের সাথে জোট করার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে তার যে অবদান সেটিকে তিনি বিসর্জন দিয়েছেন। তিনি অতীতে জামাতকে নিয়ে অনেক সমালোচনা করেছেন, যে সময় বিএনপির সাথে ছিলেন। বিএনপির কাছে উনি অনেকগুলো আসন চেয়েছিলেন। এখন বিএনপি মাঠ পর্যায়ে জরিপ করে যে তথ্য পেল, যদি বিএনপি কর্নেল অলি আহমেদকে এতগুলো আসন ছাড় দেয়, সেক্ষেত্রে সবগুলো আসনেই জামাতের প্রার্থী জিতবে। এখন এই যে অলি আহমেদ সাহেব যেভাবে জামাতের পক্ষে এখন বয়ান দিচ্ছেন, সন্দেহ থেকে যায় যে তিনি আসলে প্রকৃতপক্ষে আসন চেয়েছিলেন, নাকি জামাতের সাথে তার কোনো বোঝাপড়া হয়েছিল যে আপনি বেশি আসন নেবেন এবং ওই আসনগুলোতে আমাদের প্রার্থী জিতবে। নিশ্চয় আপনি জনক মাসুদ করিমের কথা ভুলে যাননি। মাসুদ করিম গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট ছিলেন। কিছুদিন আগে তিনি অ্যারেস্ট হয়েছেন। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে কর্নেল অলি আহমেদ কিভাবে এই মাসুদ করিমের ফাঁদে পড়েছিলেন। দেখেন, আমরা যে সময় আন্দোলন সংগ্রাম করছিলাম, সে সময় আমাদের আন্দোলনকে ব্যর্থ করার জন্য যারা বা রাজপথে ছিল, যারা আন্দোলন করছিল, তাদেরকে হতাশ করার জন্য গোয়েন্দা সংস্থার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। মানে আপনি আন্দোলন করতেই থাকবেন, কিন্তু এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হবে যে আন্দোলন আর সফল হচ্ছে না, ব্যর্থতায় আপনি মাঠ ছেড়ে দিবেন। অর্থাৎ বিরোধী দলকে হতাশ করার জন্য কর্নেল অলি আহমেদের নেতৃত্বে মাসুদ করিম গোয়েন্দা সংস্থার এজেন্ট এক ধরনের প্রকল্প মাঠ পর্যায়ে ছেড়েছিল, যেটা প্রথম আলো অনুসন্ধান করে পেয়েছিল। তার মানে কি? তার মানে হলো, আমার এখন সন্দেহ লাগছে যে কর্নেল অলি আহমেদ প্রকৃতপক্ষে জামাতের পক্ষে বক্তব্য দিচ্ছে, নাকি তিনি আসলে কোনো এজেন্ডা, কোনো গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে বাস্তবায়ন করছে। এটি নিয়ে প্রশ্ন থেকে যায়, কারণ অতীতে তিনি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করেছেন, যার প্রমাণ প্রথম আলো পত্রিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছিল। নিশ্চয়ই সেই সংবাদ আপনিও পাঠ করেছিলেন। এখনও পর্যন্ত মোবাইলে সার্চ করলে, গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো, তিনি আসলে ফাঁকা আওয়াজ দিয়েছেন। দেখেন না, মাঝে মধ্যে আমাদের যারা প্রশাসনের ব্যক্তিবর্গরা মাঝে মধ্যে কি উপরে ফাঁকা গুলি ছড়ে না, মানে ঠিক এরকম সতর্ক করার জন্য। একজ্যাক্ট না, সতর্ক করার জন্য না, এটা আসলে সতর্ক করার জন্য না, এটা আসলে ভয় দেখানোর জন্য না। মূলত বাংলাদেশে এই মুহূর্তে অপোজিশনের কোনো রাজনীতি নাই। তারা কথা বলবে মানে কি নিয়ে, কি বলার আছে বলেন আমাকে। জুলাই জাতীয় সনদ, গণভোট, ঐক্যমত কমিশনে তো রাশেদ খানও ছিল, তাই না? কি হয়েছে সেটা তো এই দুই কান দিয়ে শুনেছি আর চোখ দিয়ে দেখেছি। জুলাই জাতীয় সনদ নিয়ে আর গণভোট নিয়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল, এমনকি জাতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে। ঐক্যমত কমিশনে যারা ছিলেন, আমার খুব নাম বলতে খুব কষ্ট লাগে, আমাদের ডক্টর আলী রিয়াজ স্যার, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে, সম্পর্কের কোনো টানাপোড়েন হয়নি। কিন্তু আলী রিয়াজ স্যার যে ভুলটা করেছেন সেটি হলো, তিনি 9 মাসের আলোচনা করলেন এবং সেই আলোচনায় তিনি ভিন্ন মতের চর্চাকে অ্যালাউ করলেন। কোন এখতিয়ার বলে? যেদিন জাতীয় ঐক্যমত কমিশনের যেদিন শুভ উদ্বোধন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, সেদিন তিনি বলেছিলেন যে আপনারা কোন দল কোন সংস্কারের ব্যাপারে ঐক্যমতে আসবেন আর কোন জায়গায় আপনাদের ভিন্ন মত থাকবে, সব ওয়েবসাইটে দিয়ে দেব, এক ধরনের হুমকি দিয়ে কথা বলেছিলেন। তো বিএনপি তো গণমানুষের রাজনীতি করে, বিএনপি যেখানে মনে করেছে নোট অফ ডিসেন্ট থাকা দরকার, সেখানে ভিন্নমত পোষণ করেছে, তাই না? ঠিক ওইভাবেই কিন্তু চলছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভিন্নমত দেওয়ার সুযোগটা দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, সবাই ভিন্নমত দিয়েছিল, যেমন আপনার জামাত ইসলাম ভিন্নমত দিয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিয়েছিল, এমনকি এনসিপিও দিয়েছিল। কিন্তু তাদের এই ভিন্নমত নিয়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা নাই। কিন্তু বিএনপি যে ভিন্নমত দিয়েছে, এক একটা ভিন্নমত মানে বিএনপি এক একটা অপরাধ করেছে, এমন একটি বয়ান সেই জাতীয় নির্বাচনের আগে জামাত ইসলাম এনসিপি সৃষ্টি করেছিল, তাই না? দেখেন, তারপরেও কিন্তু এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। কারণ কি? কারণ বিএনপি প্রতারণা করে নাই, প্রতারণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? এই যে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, আমাকে আপনি স্বাক্ষর করালেন,
জাতীয় সংসদের মতন জায়গায়। দেখেন কয়েকদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল একটি বক্তব্য দিয়েছেন, প্রথম আলো পত্রিকায় সেই সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি উল্লেখ করছেন যে আমরা তো সেই জাতীয় সংসদের সামনে আমরা দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে আমরা সবগুলো দল আমরা স্বাক্ষর করলাম, যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করলাম, এখন সেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করার পরেও কেন বিএনপি এটি নিয়ে প্রতারণা করছে? আচ্ছা আপনি বলেন তো, বিএনপি সেই সময় কি বলেছিল? যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে এবং আমাদেরকে দেখানো হয়েছিল, এই যে দেখেন নোট অফ ডিসেন্ট রাখা হয়েছে। বিএনপি এটি দেখার পরে স্বাক্ষর করেছিল। তার মানে বিএনপি কি মিথ্যাচার করেছে? বিএনপি কি প্রতারণা করেছে? বিএনপি যে সময় আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আপনি জারি করলেন, আদেশ জারি করা সাংবিধানিকভাবে অবৈধ, তারপরেও নানান বাস্তবতায় বিএনপি মেনে নিয়েছিল। বিএনপি যে সময় দেখলো যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার পরে ওই জুলাই জাতীয় সনদ থেকে নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হয়েছে, বিএনপি সংগ্রামী মহাসচিব প্রেস নোট দিয়ে প্রতিবাদ করে নাই, সমস্ত গণমাধ্যমে টেলিভিশন এসেছে। তার মানে কি? তার মানে নির্বাচন হওয়ার আগেই বিএনপি ওই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছিল যে আমার এখানে ভিন্ন মত আছে। আচ্ছা, বিএনপিকে যদি মানুষ অপছন্দ করত তাহলে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে বিএনপিকে মানুষ ভোট দিত না। তার মানে কি? তার মানে বিএনপি প্রতারণা করে নাই, জাতির কাছে স্পষ্ট। এটি দেখার পরে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। বিএনপি কি প্রতারণার শিকার হয়েছে? অবশ্যই বিএনপি প্রতারণার শিকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা। আচ্ছা, এইবার গণভোট অধ্যাদেশ। আচ্ছা, গণভোট অধ্যাদেশ যে সময় জারি করা হলো সেই সময় 4টা প্রশ্ন 1টা উত্তর। আচ্ছা, আপনি কি আমাকে 4টা প্রশ্ন করে বলছেন যে আপনি একটা উত্তর দিবেন, নাকি আপনি আমাকে 4টা প্রশ্ন করতেছেন এই টকশোতে? মানে 1টা 2টা 3টা আপনি আমাকে এক একটা প্রশ্ন করতেছেন, আমি এক একটা উত্তর দিচ্ছি না? তার মানে কি আপনি ওই সময় 4টা প্রশ্ন করলেন, আমাকে আপনি 4টারই উত্তর দেওয়ার সুযোগ দিবেন, দিয়েছিলেন? দেন নাই। আচ্ছা, এরপরে কি বিএনপির মহাসচিব চুপচাপ ছিলেন? তিনি আবার আর একটি প্রতিবাদ লিপি দিয়েছিলেন, দেন নাই? তার মানে কি? তার মানে বিএনপি সবসময় তার অবস্থান স্পষ্ট রেখেছিল। আমার যুক্তির সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আসেন, তথ্য প্রমাণ দিয়ে সব দেখিয়ে দেব। এই যে অন্তর্বর্তীকালীন সরকার জাতির সাথে প্রতারণা করলো, সেই প্রতারণাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা নিয়ে আপনারা এই যে বিভাগীয় সমাবেশ করতেছেন, এগুলো তো অর্থের অপচয়। এই বিভাগীয় সমাবেশে কি সাধারণ জনগণের অংশগ্রহণ আছে? আমার বলেন তো, নাই তো। আমরা বিএনপির বিভাগীয় সমাবেশ দেখেছিলাম, মানুষ সাইকেল চালিয়ে, ট্রলারে চড়ে, ফেরিতে চড়ে, পায়ে হেঁটে, মুড়ি নিয়ে, গুড় নিয়ে, তখন তো গাড়িও বন্ধ ছিল, সেই সমাবেশে অংশ নিয়েছিল। গাড়িও বন্ধ ছিল, হেঁটে হেঁটে যায় নাই মানুষ। আচ্ছা, আমাদের এই যে বিরোধী দল এত ফাঁকা আওয়াজ দিচ্ছে, তাই না, গণঅভ্যুত্থান ঘটিয়ে দিবে, আলটিমেটাম দিচ্ছে, এই করছে সেই করছে, তো এই বিরোধী দলের সমাবেশে তাদের কর্মী ছাড়া সাধারণ মানুষের অংশ নাই কেন? দেখেন, আমি আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো এই যে আমরা যুগবাদ আন্দোলন করছিলাম, তাই না, 16 বছর লড়াইটা করেছি, সাধারণ মানুষ যতক্ষণ না পর্যন্ত নেমেছে, আওয়ামী সরকারের পতন হয়েছে? পতন হয়নি, হয় নাই। তার মানে বিরোধী দল যে আন্দোলনটা করতেছে, এই আন্দোলনে যতদিন না পর্যন্ত সাধারণ মানুষ নামবে, বিএনপির কিচ্ছু শিখতে পারবে না। আচ্ছা, শেষ করতে হবে বক্তব্য। মূল বক্তব্য এখনো বাকি আছে, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, শেষ করে দিই এটা। তো এখন যেটা হচ্ছে, এই যে নাহিদ ইসলাম তিনি বললেন যে আর সময় দেওয়ার সময় নাই, সরকারকে আমরা সময় দিব না। আর জামাতের আমির শেখ মুজিবুর রহমানের সুরে সুর মিলিয়ে বললেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। মানে তিনি এখন 71-এ তো ভূমিকা রাখতে পারেন নাই, এই জন্য তিনি এখন সেই শেখ মুজিবের কণ্ঠে সুর মিলিয়ে বলছেন ঘরে ঘরে তোমরা দুর্গ গড়ে তুলো। আচ্ছা, এইবার আসি, শেষ কথা হলো যে কর্নেল অলি আহমেদ, তাই না, এই যে কর্নেল অলি আহমেদ বললেন যদি ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক যদি এক হয়ে রাজপথে নামে, এই সরকার 1 সপ্তাহ টিকতে পারবে না। আমি আজকের এই টক শো থেকে কর্নেল অলি আহমেদকে চ্যালেঞ্জ করছি, আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি বিএনপি সরকারের পতন ঘটাতে পারেন, আমি রাশেদ খান রাজনীতি ছেড়ে দেব, আমি আর জাতির সামনে মুখ দেখাবো না। আপনি আগামীকালই এই 3 জন নেতাকে ডেকে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন শুরু করেন। 1 সপ্তাহ বলেছেন না আপনারা, আগামী আপনি তো রাজনীতি ছেড়ে দেবেন, উনি কি করবেন যদি না পারে? সেটা আসবো। আগামী 10 বছরেও আপনারা জনগণের পক্ষে, জনগণের দাবি নিয়ে
বা জনগণকে সাথে নিয়ে কোনো আন্দোলন গড়ে তুলতে পারবেন না। আর নাহিদ ইসলামী তো জামাতের আমিরের নেতৃত্বকে বিশ্বাস করে না। সেখানে কর্নেল অলি আহমেদ কিভাবে বিশ্বাস করে? তিনি বলেছিলেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ ইসলাম। কিভাবে নাহিদ ইসলামকে ছোট করলো দেখেন, গণ অভ্যুত্থানের একজন মুখপাত্র। এই এনসিপির রাজনীতি আজকে জিরো হয়ে যাচ্ছে শুধুমাত্র জামাতের সাথে যাওয়ার কারণে। নাহিদ ইসলাম বলেছিল, ঠিকই বলেছিল, যে এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না। হ্যাঁ, আমি আজকে বলছি এই জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না, বিরোধী দলের পতন হচ্ছে। আমি আগে বলেছিলাম, অনেকে বলছিল যে রাশেদ খান বলছে বিরোধী দলের নাকি পতন হবে। আরে ভাই, ইতিমধ্যে তো জামাত ইসলামের পতন হওয়া শুরু হয়ে গেছে। খেলাফত মজলিস তারা ছেড়ে চলে গেছে, খেলাফত আন্দোলন ছেড়ে চলে গেছে। এখন যে তারা বলছে 11 দলীয় জোটের সমাবেশ, এইটা তো প্রতারণা। আপনার 9 দলীয় জোট, আপনি কেন বলছেন 11 দলীয় জোট? আগে এই প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করেন। জামাত ইসলাম, এনসিপি সহ এই যে 11 দলীয় জোট, কথিত 11 দলীয় জোট, যদিও 9 দলীয় জোট, এই মুহূর্তে জামাত ইসলাম এবং এনসিপি যে সমাবেশগুলো করছে, এগুলো অর্থের অপচয়, এগুলো জনগণের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। বিএনপি কোনো ধোঁকাবাজি করছে না। আই থিঙ্ক আমার বক্তব্য যারা শুনেছে, এই বক্তব্য যদি একটা জায়গায় দেখাতে পারে যে রাশেদ খান এই জায়গায় মিথ্যা বলেছে, অযৌক্তিক কথা বলেছে, তাহলে এই টকশো থেকে আমি দুঃখ প্রকাশ করব। আচ্ছা, আমি শিবির ভাই আপনার কাছে যাওয়ার আগে আমি আমাদের তৃতীয় গেস্টে পরিচয় করে দিই। সাদিক মাহবুব ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, উনি আর চলে আসছেন। সাদিক, আপনাকে স্বাগত। শিবির ভাই, এই যে রাশেদ ভাই বললেন যে 11 দলীয় জোট নয়, 9 দলীয় জোট, এবং উনি বললেন যে 7 দিনের মধ্যে যে আপনাদের এই 11 দলীয় জোটের নেতারা যে বক্তব্য দিচ্ছেন কয়েকদিন ধরে, মনে হচ্ছে বিএনপি সরকার অনেক দিন ধরে ক্ষমতায় আছে, অনেক সুযোগ দিয়েছে, সরকারকে এখন আর দিতে চায় না, মানে কিন্তু সরকারের আসলে অবস্থাতে মাত্র 5 মাস। এত অসহিষ্ণু কেন বিরোধী দল? বিরোধী দলের মানে এই তাদের জোটের বিভাগীয় সমাবেশগুলো সর্বশেষ সমাবেশ ছিল সিলেটে, যেখানে জামায়াতের আমির বলেছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের সারা দেশে বিভাগীয় সমাবেশগুলো শেষ হচ্ছে এবং সারা দেশে মানুষের একটাই দাবি, ওনাদের বক্তব্য অনুযায়ী, যে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয় ভোট চেয়েছিলেন, গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট। সরকারি দলও ভোট চেয়েছে এবং জনগণ ভোট দিয়েছে। এখন আপনারা এটা মানতে টালবাহানা করছেন, ধানাই পানাই করছেন। এখন এইসব ধানাই পানাই ওনারা মানবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, এটার জন্যই হচ্ছে ওনাদের এই আন্দোলন। তো বিভাগীয় সমাবেশগুলো ওনারা অনেক দিন থেকেই করে আসছেন, এটা সর্বশেষ বিভাগীয় সমাবেশ ছিল এবং এই বিভাগীয় সমাবেশগুলোর মূল ফোকাস হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন করা। তো গণভোটের গণরায় বাস্তবায়ন করা, এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। দেখেন, গণভোটের রায়টা বাস্তবায়নের কাজ হচ্ছে একদম ভেরি বিগিনিং, যে প্রথমেই এসে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন বিরোধী দলীয় সদস্যরা, সরকার দলীয় সদস্যরা নিলেন না, বললেন যে তারপর সংসদ শুরু হোক, ওনারা পরবর্তীতে নেবেন, নানা আলাপ আলোচনা দিলেন, মানে ওনারা ডিনাই করেন নাই, শুরুতে বলছেন পরবর্তীতে নেবেন, কিন্তু সেই পরবর্তী আর এতদিন পর্যন্ত হলো না। এরপরে ওনারা বললেন যে না, গণভোটকেই ওনারা নানাভাবে বিতর্কিত করলেন, শুরুতে কোর্টে গেল, জিনিসটা আলাপ আলোচনা হলো, রিট হলো, এরপরে বললেন যে এটা সংবিধান বহির্ভূত, আদেশটা অবৈধ, এই আদেশ হতে পারে না। গণভোট নিয়ে নানান কথাবার্তা ওনারা বলেন, এক প্রকার যে গণভোটকে ওনারা অবজ্ঞা করছেন বা এটাকে ডিনাই করে পরবর্তীতে বলেন যে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করব। তার মানে হচ্ছে ওনারা এখন গণভোটের এই রায়টাকে আসলে উপেক্ষা করছেন। সো জাতি যে ভোট দিল, জনগণ 70% জনগণ ভোট দিয়ে সরকার দল বিরোধী দল দুই দলের প্রতি এটা দায়িত্ব যেটা বাস্তবায়ন করা, এটা কিন্তু জনগণ রায় দিয়ে দিয়েছে। এবং তারেক রহমান সাহেব গণভোটের জন্য ভোট চেয়েছেন, হ্যাঁ ভোট চেয়েছেন, বিএনপি নেতারাও ভোট চেয়েছেন। তার মানে হচ্ছে এনারা গণভোটের জনগণকে বলেছেন আপনারা ভোট দেন, আমরা রায় বাস্তবায়ন করব, কিন্তু রায় দেওয়ার পর আর বাস্তবায়ন করছেন না। এটা জাতির সাথে এক ধরনের প্রতারণা। নির্বাচনের সময় যদি মনে করেন যে ইশতেহারে নানান কথা যে আমরা বলি, যে হ্যাঁ বলছি টোল ফ্রি করে দিব, পরে বলছি এটা কথার কথা বলছি, ভোট পাওয়ার জন্য বলছি, কিন্তু গণভোট তো একটা জনগণের রায়, বিশাল রায়। তো এই জন্য আমি মনে করি জনগণের এই রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব তারা পালন করছেন সমাবেশ করার মাধ্যমে এবং সংসদে বক্তৃতার মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে সরকারের প্রতি তারা কিভাবে সরকারকে বাধ্য করবে এই রায় বাস্তবায়ন করার জন্য, এবং 6 মাস কি এনাফ টাইম কিনা। আমি মনে করি যেই শপথটা প্রথম দিনেই নেওয়ার কথা ছিল, সেই শপথটা প্রথম দিন না নেওয়ার পরে 6 মাস সরকারকে সময় দেওয়াটা অনেক লম্বা সময়। সরকারের উচিত এটা নিয়ে একটা বোঝাপড়া চূড়ান্ত করা, যে কেন ওনারা করতেছেন না বা কেন করছেন। এটা এখন তো বিষয়টা একটা চ্যালেঞ্জের পর্যায়ে নিয়ে গেছে। এখন বিরোধী দলের কাছে এটা চ্যালেঞ্জ, যে জনগণের ম্যান্ডেট, এটা জনগণের কাছে তাদেরও তো জবাবদিহিতার ব্যাপার আছে। জনগণের পক্ষে তারা কি করছে, এটা হচ্ছে তাদের একটা কর্মসূচি। 2/3 মেজরিটির একটা সরকারকে আপনি কি এইভাবে কথা বলে দাবি আদায় করতে পারবেন? এখন এই সরকারের দেখেন, এগুলো তো ট্রেডিশনাল রাজনীতিতে আমরা যেতে চাই না, যাওয়া উচিত না, যে সরকার
বিরোধী দলের কোনো আলোচনা করবে না বিরোধী দলের সাথে, বা কোনো একটা যৌক্তিক দাবি মানবে না যতক্ষণ পর্যন্ত না একটা এক্সট্রিম লেভেল আন্দোলন হচ্ছে। একটা বিষয় তো হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে নাম চেয়েছিল বিরোধী দলের কাছ থেকে, সেই নাম তো তারা যেটা করেছে তারা একটা সংশোধন কমিটি করেছে। এটা নিয়েই তো প্রথম থেকেই মৌলিক বিভাজন, যে সংশোধন নয়, সংবিধানের মৌলিক সংস্কার করা দরকার আছে। এবং বিএনপির ইশতেহারও 31 দফাতেও প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন করবেন তারা। তো সংবিধান সংস্কারের কথা ছিল, কিন্তু সে জায়গায় ওনারা সংশোধনের কথা বলছেন, কারণ সংশোধনের একটা লিমিটেশন আছে, সংসদের একটা লিমিটেশন আছে। সেজন্য তো গণপরিষদ হয়, সেজন্যই আমাদের এই গণভোট হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো যেই গণভোটটা বাস্তবায়ন করার কথা ছিল শুরুতেই, সেই গণভোটটা বাস্তবায়নের জন্য যে সরকার এতদিন ডিলে করছে, এই জায়গায় আমি মনে করি সরকার বিরোধী দলের সাথে এই জায়গায় আলোচনা আসা দরকার। আমরা ওই রাজনীতি চাই না যে বিরোধী দল হরতাল জ্বালাও পোড়াও শুরু করার আগ পর্যন্ত সরকার কোনো দাবি মানবে না। বিরোধী দলের জন্য সেটা রাইট ডিসিশন হবে না ওই রাজনীতিতে আবার ফিরে যাওয়া, এবং বিরোধী দল সে রাজনীতি করছেও না। আমরা সংসদে দেখছি একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, দুটোতেই সংসদ এবং রাজপথে আমি মনে করি এটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। আপনি অতীতের সাথে যদি কম্পেয়ার করেন, 3 দিন পরে সরকার বিরুদ্ধে হরতাল দেয়, কর্মসূচি দেয়, জ্বালাও পোড়া কর্মসূচি দেয়, সেই রাজনীতি বিরোধী দল করতে চাচ্ছে না। কিন্তু সরকারকেও এগিয়ে আসতে হবে যেন সেই রাজনীতিতে না যায় পরিবেশটা। সরকারকে এগিয়ে এসে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সেই রাজনীতিতে বিরোধী দল যায়নি এখন পর্যন্ত, আমরা যতদূর দেখেছি। এখন কর্নেল ওলি আহমদ যেটা বলেছেন যে 3 নেতা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা 20-30 লাখ লোক সমাবেশ করতে পারবেন, সরকারের পতন করতে পারবেন, সেই সক্ষমতা তাদের আছে। কিন্তু 3 নেতা তো এই কথা বলে নাই যে আমরা একমত হয়েছি সরকার পতন করবো। সো এইটা হচ্ছে তারা তাদের সক্ষমতার কথা বলছেন, কিন্তু এটা বলেন নাই যে আমরা এক সপ্তাহের মধ্যে সরকার ফেলে দিব। বলছেন আমাদের সেই সক্ষমতা আছে, সরকার যদি আলাপ আলোচনায় না আসে, সরকার যদি মনে করে যে আমরা পুরনো রাজনীতিই করব, তাহলে বিরোধী দল পুরনো রাজনীতি করবে। এই ধরনের একটা হুঙ্কার দিচ্ছেন। আসলে কি সক্ষমতা আছে এক সপ্তাহের মধ্যে সরকারকে ফেলে দেওয়া? এই সক্ষমতা তো আপনি কিভাবে বিচার করবেন সেটার উপর নির্ভর করে। এখন জামাত বা এনসিপি বা অন্যান্য বিরোধী দলগুলো দেখেন, বিরোধী দলের সক্ষমতার চেয়ে জনগণের সক্ষমতাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। 70% জনগণ যে হাঁ ভোটে ভোট দিয়েছে, তারা হাঁ ভোটে ভোট দিয়ে তো তাদের ম্যান্ডেট দিয়েছে এবং তাদের তো এটা দাবি, তারা তো এটা বাস্তবায়নের জন্যই দিয়েছে। তো আপনি যদি জনগণের বিপক্ষে চলে যান, দেখেন বিরোধী দলের কয়জন কর্মী আছে, কয়জন মারামারি করতে পারবে, সরকারের কাছে কত পুলিশ আছে, বাহিনী আছে, সেটার চেয়েও বড় কথা। এটা তো আমরা হাসিনার আমলে দেখছি যে বিরোধী দলের সক্ষমতা নাই, বিএনপি কোনোদিন এটা পারবে না, ওটা পারবে না, কিন্তু শেষ পর্যন্ত হাসিনার কিন্তু রক্ষা হয় না। 17 বছর লাগছে। 17 বছর লাগছে। হ্যাঁ, হতে পারে যে বিএনপি যদি হাসিনার পথে যায়, হয়তো বিএনপির এরকম 17 বছর লাগবে, কিন্তু আমি আশা করব যে বিএনপি সে পথে যাবে না। আমরা সেই কনফিডেন্সটা বিএনপির উপর রাখতে চাই। আমি চাই যে সরকার বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে এটার একটা সঠিক সমাধান করবে, কারণ সংবিধান সংশোধন যদি করে এটার সমাধান হবে না। কারণ সংবিধানের মৌলিক কিছু সংস্কার করতে হবে যেগুলো সংসদের অধীনে করা সম্ভব না। যদি করে সংসদে, সেগুলো আবার কোর্টে বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময়, কারণ মৌলিক স্ট্রাকচারে চেঞ্জ করতে হলে সংস্কার ছাড়া করতে পারবে না। আমি মনে করি বিরোধী দলের এই দাবি জানিয়ে যাওয়া উচিত এবং সরকার উপর প্রেসার তৈরি করা উচিত নিয়মতান্ত্রিকভাবে। সাদিক, আমি তোমার কাছে আসি। সেটা হচ্ছে যে এই যে তুমি শুনছো নিশ্চয়ই যে তারা কি ধরনের হুমকি টুমকি দিয়েছে, তোমার কাছে কি মনে হয় যে 7 মাসের একটা 6 মাসের একটা সরকার, মাত্র একটা সরকার, বিরোধী দল কি একটু বেশি অসহিষ্ণু হয়ে গেছে কিনা? কেন যখন সরকার বারবার বলছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব, সেক্ষেত্রে কি আরেকটু সময় দেওয়া উচিত কিনা সরকারকে? প্রথমে হচ্ছে আমি আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু শিবির ভাইয়ের যে বক্তব্য সেখান থেকে ছোট্ট একটা অংশ আমি তুলে নিয়ে আসি। জনগণ কি চায় আসলে, ভাই যে প্রশ্নটা করে, এটা খুব ইন্টারেস্টিং। এখন আমরা গণভোট, জুলাই সনদ ইত্যাদি যে বিষয়গুলো আমরা চিন্তা করি, সেখানে আমরা এই জিনিসটা কিন্তু আমরা যদি দূর থেকে দেখি, এটা একটা অত্যন্ত এলিটিস্ট একটা চিন্তা। আপনার যখন জনগণের সামনে জুলাই সনদের এত মোটা একটা ডকুমেন্ট দেওয়া হলো, ওকে কিন্তু কেউ বোঝাতে যায় না এই জিনিসটা কী আছে এর ভেতরে। হ্যাঁ, এখন জুলাই সনদকে আমরা সবাই, ইনক্লুডিং এভরিওয়ান ইন দিস টেবল, আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের একটা লিগাসি হিসেবে ট্রিট করি, দেশের বেশিরভাগ মানুষ ট্রিট করে, এবং এই গণঅভ্যুত্থানে জনগণের যেহেতু সবচেয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তারা হ্যাঁ ভোটটা দিয়েছে। এখন আমরা লজিক্যাল যে ইস্যুটাতে চলে আসে, জনগণের কাছে প্রায়োরিটি আসলে কি? আমি যদি এখানে চিন্তা করি, জনগণকে আসলেও, জনগণ বলতে আমি কিন্তু খুব সাধারণ একটা মানুষকে চিন্তা করছি। আমার দেশের 4 কোটি তরুণ বেকার আছেন, যারা হয় আনএমপ্লয়েড অথবা আন্ডার এমপ্লয়েড, যা অনেকেই আছেন অত্যন্ত অন্তর্জ শ্রেণীর মানুষ। তাদের কাছে জুলাই সনদের কতটা ভ্যালু আমাদের বিরোধী দল ক্রিয়েট করতে পেরেছেন। এখন আমি কেন বলছি বিরোধী দল ক্রিয়েট করতে পেরেছেন,
এখন আপনি যদি চিন্তা করে দেখেন এই গণভোট বা জুলাই সনদ নিয়ে রাজনীতিটা এটা কিন্তু বেসিক্যালি বিরোধী দল চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এই অফ অল থিংস টু ওয়ারি অ্যাবাউট তারা কিন্তু এই জিনিসটাকে ফোকাস করছেন। এখন আপনার হচ্ছে বিরোধী দলকে যথেষ্ট গণমুখী হইতে পারতেছে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন সবার আগে থাকা উচিত। দেখেন যে সরকার 5 মাস বয়স হয়েছে সরকারের, হ্যাঁ একই সাথে এটা কম সময়, এবং একই সাথে যেটা হচ্ছে আমাদের বিরোধী দল বলবেন বা অনেকেই, মানে এটা শুধু বিরোধী দল না, অনেক প্রপার মানুষজন বলবেন যে এটা কিন্তু যথেষ্ট সময় হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন সরকার উচিত কিছুটা নমুনা দেখানো যে তারা আসলে ডেডিকেটেড কিনা। সমস্যা হচ্ছে সরকার এই 5 মাসে কী কী ডিল করে এসছে এটাও দেখতে হবে। সরকার ক্ষমতায় বসতে না বসতে তাকে একটা গ্লোবাল অয়েল ক্রাইসিস পার করতে হয়েছে। সেই গ্লোবাল অয়েল ক্রাইসিস আল্লাহর রহমতে বাংলাদেশে খুব একটা হিট করে নাই, শুধুমাত্র যদি বলি আমরা সরকার এবং একই সাথে আমাদের বিরোধী দলের যথেষ্ট কোঅপারেশন সেখানে ছিল, এই আমরা বাইপার্টিজানভাবে এটা আমরা আল্লাহর রহমতে মোটামুটি উতরে আসতে পেরেছি। এই একটা মেজর একটা সময় কিন্তু চলে গিয়েছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে, যে ইস্যুটার সাথে সরকার কোনো দোষ নাই। তারেক রহমান কিন্তু ইরানের যুদ্ধটা করে আসেন নাই, উনি ট্রাম্পকে বললেন ইরানেরটা বোমা ফেলে আসো না, কিন্তু ওটার ডিরেক্ট কনসিকুয়েন্স কিন্তু আমাদের সাফার করতে হচ্ছে। এখন যদি চিন্তা করে আসেন যে এইটা এত বড় গ্লোবাল একটা ইস্যু, সেই গ্লোবাল ইস্যুতে এখন আমাদের গার্মেন্টসের এগুলো অর্ডার কমে গেছে, আমরা ভিয়েতনামের পেছনে চলে গেছি। এখানে তো সরকারের কোনো দোষ নাই, ওয়েস্টে সমস্যা চলছে, যুদ্ধ চলছে, আমাদের ইকোনমি ডিরেক্টলি এখানে ইম্প্যাক্টেড হচ্ছে। আমরা চিন্তা করি বিদ্যুৎ সমস্যা বলেন, জ্বালানি সমস্যা বলেন, আরও নানা সমস্যা আছে। এত কিছু বাদ দিয়ে বিরোধী দল যদি কেবল জুলাই সনদ বা গণভোটে চিন্তা করে, তাহলে কিন্তু তাকে যথেষ্ট গণমুখী হতে পেরেছে কিনা এই প্রশ্ন কিন্তু উঠা খুবই স্বাভাবিক। জুলাই সনদের ভ্যালু এটা কোনো লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আপনি রাখতে পারবেন না, কখনোই না। জুলাই সনদ বা জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা এটা একমাত্র জুলাইয়ের পক্ষে সমস্ত শক্তি যদি একত্রে থাকে সেটা সম্ভব হবে। এছাড়া কোনো আইনি কোনো সংবিধানই ফুলপ্রুফ না। বিরোধী দল যখন বলেন যে সংবিধানে মৌলিক সংস্কার লাগবে, আপনি যে নাইজেরিয়ার এই সংবিধানটা খুলে দেখেন, ওখানে দেখবেন ওর প্রিএমবলে প্রচুর ভালো ভালো কথা লেখা আছে। ওর নাইজেরিয়ার প্রিএমবলে দেখে সাইড বাই সাইড রাখলে আমাদের 72 সংবিধান চেয়েও বেটার বেটার কথা লেখা আছে, তাতে নাইজেরিয়া কিন্তু ইউকে হয়ে যায় নাই, তাই না? সংবিধান বলেন, জুলাই সনদ বলেন, সব কিছুই দিন শেষে কাগজ, দলিল, ডকুমেন্ট, সেইটা জ্যান্ত থাকে, সেইটার স্পিরিটটা বজায় রাখে সেটার পক্ষের শক্তিরা। সমস্যা যেটা হচ্ছে এই এত জিনিসটা আমি এই ঘুরিয়ে এখানে আনলাম কেন, যখন বিরোধী দল এরকম হুঙ্কারগুলো দেন তখন তারা ইনএভিটেবলি বিএনপিকে জুলাইয়ের বিপক্ষে দাঁড় করায় দেন, অথচ একক দল হিসেবে বিএনপির মানে শহীদ বা হতাহত এই জুলাইয়ে সবচেয়ে বেশি। এবং এখন পর্যন্ত বিরোধী দল বুকে হাত দিয়ে বলতে পারবেন না জুলাই সনদ বা এগুলার এগেনস্টে বিএনপি তার কোনো নেগলিজেন্স দেখিয়েছে। হ্যাঁ, এখন বলতে পারেন হাইকোর্টে রিট হয়েছেন ইত্যাদি, দেখেন স্বাধীন দেশে যে কেউ রিট করতে পারে আদালতে গিয়ে, তাই না? তো ইস্যুটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই রাজনীতিটা জুলাইয়ের বিপক্ষে বিএনপিকে দাঁড় করানোর রাজনীতিটা চলবে, ততক্ষণ কিন্তু আসলে বিএনপিরও অর্গানিকভাবে ওই সময়টা সে পাবে না। ওকে যদি একই সাথে দেশ চালাতে হয়, ওকে একই সাথে বিরোধী দলের হুঙ্কার এগুলো দেখতে হয়, তখন কিন্তু ইস্যুটা চলে আসে সরকার ক্যাপাবিলিটি না, কিন্তু বিরোধী দল সেখানে সে তার দায়িত্ব পালন করতে পারছে কিনা। তার কাজ তো হচ্ছে স্ট্রিটে ফাইট করে না। আমরা তো মানে আমাদের বিরোধী দলের আইডল তো আওয়ামী লীগ হতে পারে না। আমরা তো একটা পোস্ট জুলাইয়ের পোস্ট আপরাইজিংয়ের এই দেশে এখন খালি জুলাইয়ের পক্ষের শক্তির রাজনীতি করছে। এখন এর মধ্যে যদি বিভাজন টানা শুরু হয়ে যায়, তখন সেটার কনসিকুয়েন্স মানে সেটা আমার মনে হয় না সেটা কনসিকুয়েন্স করে ভালো হতে পারে। আচ্ছা রাশেদ ভাই, আমি আপনার কাছে আবার আসি। এই যে আমরা একটু রাষ্ট্রপতির নিয়ে কথা বলি, রাষ্ট্রপতি হঠাৎ করে উনি অসুস্থতা খুব বেশি হয়ে গেল ওনার অসুস্থতা, এবং উনি রিজাইন করলেন, এবং এরপরে উনি কিছু সাক্ষাৎকারে বললেন যে ওনার কিচ্ছুই করা যাবে না, এবং সংবিধানের 51 অনুচ্ছেদ উনি সবাইকে পড়তে বললেন আর কি, যারা ওনার বিরুদ্ধে কথা বলেন। আবার আমরা খবরের কাগজে এটাও দেখলাম যে গভর্নমেন্টের সাথে একটা সমঝোতা হয়েছে ওনার রিজাইনের দেওয়ার ক্ষেত্রে, যে ওনাকে সেফ এক্সিট দেওয়া হবে, ওনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আসলে কি মানে রাষ্ট্রপতি কি সত্যি এই ধরনের মানে আইনের দ্বারা সুরক্ষিত যে তার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব, তার আগে আমাদের বিজ্ঞ আলোচক
সাব্বির ভাই যে কথা বললেন তার একটু উত্তর দিই। প্রথমত, যারা এই মুহূর্তে আমাদের অপোজিশনে আছে তাদেরকে এদেশের জনগণ অপোজিশন হিসেবে মনে করছে না। কারণটা কি? কারণটা হলো যে জাতীয় সংসদে তাদের একজন এমপি পর্দা চাই, কেউ ওভেন চাই, কেউ ওয়াশিং মেশিন চাই, কেউ আবার নির্বাচনের আগে বলেছিল আমার গাড়ি লাগবে না, এখন বলছে আমার গাড়ি লাগবে। তাকে জুলাইয়ের একজন ঘটনাচক্রে নায়ক বনে যাওয়া হাসনাত আব্দুল্লাহ, সে বলছে যে আমার গাড়ি লাগবে, অথচ সে কিন্তু জুলাইয়ের পরপরই সে সবসময় গাড়িতেই এলাকায় যায়, ঢাকা শহরে ঘরে। এ নিয়ে আমরা ভিডিও দেখেছি, তাই না? তাহলে হঠাৎ করে তার গাড়ি লাগবে কেন? এরপরে দেখলাম যে আমাদের জামাতের সম্মানিত আমির তিনি বললেন বাচ্চা ছেলেরা চেয়েছে দিয়ে দেন। আচ্ছা, এরপরে তাদের আবার কারো কারো অফিস লাগবে, তো অফিস লাগবে, চেয়ারম্যান ইলেকশন করেন, সামনে তো স্থানীয় নির্বাচন হবে। আমি আতিক মুজাহিদ, তিনি জামাতের এমপি, দুঃখিত মানে এনসিপির এমপি, জামাতের সমর্থিত, তো আমি বলবো যে আপনি সামনে স্থানীয় নির্বাচন করেন, আপনি অফিস পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের যদি এমপিরা এলাকায় এইভাবে অফিসে বসে আর খবরদারি করে, তাহলে আমাদের ওই যে স্থানীয় প্রশাসন শক্তিশালী হবে? হবে না, কারণ এমপি রেখে চেয়ারম্যানের কাছে কেউ যাবে না। আর এই জন্য আমি মনে করি অফিসের কোনো প্রয়োজন নাই। অফিস আপনার সংসদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিব। বিরোধী দলকে আপনি বলছেন যে বিরোধী দল মনে করছে না, কেন মনে করছে না সেটা ব্যাখ্যা দিব। আচ্ছা, তো মনে করছে না এই যে এইগুলোই তো। এরপরে দেখেন যে আমাদের জামাতের একজন এমপি, তিনি 16 বছরের নাবালিকা, তাকে নিয়ে বিভিন্ন হোটেলে ঘোরা, লিফটের মধ্যে বা আপনার দোকানের বেঞ্চে যে ধরনের অপকর্ম করছেন, এবং আরও দুঃখজনক যে ওই মেয়ের বাবা চুক্তিপত্র করেছে তার মেয়ের সাথে ওই এমপি যে অপকর্ম করলো, মানে তাকে বিজনেস দিবে, মানে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে দিবে, কাজ পাইয়ে দিবে। মানে দেখেন সমাজের সংস্কৃতি কিভাবে ধ্বংস হয়েছে। এরপরে দেখলাম যে ওই এমপির সহধর্মিণী, আমার মনে হয় যে তিনি খুব কষ্ট করে একটা প্রেস রিলিজ পাঠ করেছেন, খুবই দুঃখ লেগেছে। ওই নারীকে দেখে মনে হয়েছে তুই আমার মায়ের মতন। মানে অত্যন্ত কষ্টে একজন স্বামী অপকর্ম করেছে, আর সেই স্বামীর পক্ষে বলছে আমার স্বামী অপকর্ম করে নাই, আমি থেকে বিয়ে দিয়েছি। মানুষ কিন্তু এরপরে যেটি হয়েছে, এই অপোজিশনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। আচ্ছা গেল, তারপরে বিশেষ করে জামাতের আরেকজন এমপি, তার মেয়ের নামে অনুদানের তালিকায় তার মেয়ের নামে আমরা দেখেছি বরাদ্দ। এছাড়া শিবিরের নেতাদের একের পর এক বিতর্ক, হ্যাঁ, পরকীয়াকে প্রেম বলছে, ধর্ষণকে পরকীয়া বলছে, নানান ঘটনা ঘটছে। তাবিজের নামে আবার মানে ধর্ষণ করছে, তাবিজ দিবে, এই জন্য বাসায় ডেকে এনে জামাতের নেতা। তো এইগুলো তো মানুষ জামাতের কাছ থেকে প্রত্যাশা করে না। কারণটা কি বলবো? কারণ জামাত আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত একটি দল, এটা তো আমরা স্বীকার করি। দেখেন, জামাত যে সময় বিএনপির সাথে ছিল সে সময় জামাত ছিল মজলুম এবং বিএনপিও ছিল মুসলিম। কিন্তু হঠাৎ কি এমন হলো যে অতীতে সর্বোচ্চ 18টি আসন পাওয়া দল যে সময় 77টি আসন পেল, এই আসন পাওয়ার পরে তারা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হলো। তাদের অপকর্ম দেখেন, যারা বিরোধী দল হওয়ার পরেই এই ধরনের অপরাধে সম্পৃক্ত হয়, তারা সরকারি দল হলে কি ধরনের অপরাধ করতে পারে, তারা তো আওয়ামী লীগকে হার মানাবে। এই জন্য আমি প্রায়ই বলি যে আওয়ামী লীগ যদি, দুঃখিত, জামাত যদি কখনো ক্ষমতায় যায়, তারা আওয়ামী লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হবে। এটা আমার কাছে মনে হয়, আমার অবজারভেশন ভুল হইতে পারে। কারণ দেখেন, জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে শিবির আর জামাত না করলে, আর জামাতি পরিবারের না হলে চাকরি হয় না। এই জন্য মাঝে মধ্যে আমার কল্পনার মধ্যে ভাসে, সেটি হলো যদি কখনো জামাত ক্ষমতায় যায়, তাহলে একদিনের মধ্যে ওই সচিবালয় খালি করে দিবে এবং জামাত শিবিরের কর্মীদের যোগ্যতা থাকুক আর না থাকুক, আনুগত্য সৃষ্টি করার জন্য তাদেরকে পদায়ন দিয়ে সরকারি কর্মকর্তা বানাবে। আচ্ছা, যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। সেটি হলো এই অপোজিশনের এত অপকর্ম, এই অপোজিশনের অপকর্মের কারণে মানুষ এখন তাদের উপর আর আস্থা রাখে নাই,
তাই না? তো আস্থা যেহেতু নাই একের পর এক, এবং আপনি দেখবেন জামাতও বিব্রত। অনেকগুলো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে জামাতের 6 এমপিকে নিয়ে জামাত বিব্রত। 6 এমপির কারণে যে ধস নেমেছে, আরও 6টা এমপি যদি বের হয় 1 ডজন হইলে জামাতের তো পুরো পতন হয়ে যাবে। তো আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দলের পতন হওয়া শুরু হয়েছে, প্রমাণ তো পাইতেছেন নাকি? জামাত এবং এনসিপির পতন সবেমাত্র শুরু হয়েছে। আপনি 7 দিনের মধ্যে পতন ঘটাবেন না, আরও 7 মাস যাইতে দেন। আপনাদের পতন কি হয়? অতীতে আমরা দেখেছি শুধুমাত্র সরকারি দলের পতন, আর এখন আমরা দেখতেছি বিরোধী দলের পতন। আচ্ছা, এই বিষয়ে এখানে ফিনিশিং দিই। আচ্ছা, সাব্বির ভাই আরও বলেছিলেন, দেখেন যে আপনি কেন গণভোটে হা বললেন? কেন হা বললাম বলি। ওই যে আমার সাথে প্রতারণা করেছিলেন না, আমি যে 10 মিনিটে ব্যাখ্যা করলাম, ওই প্রতারণা করার কারণে আমার যেহেতু সংস্কারের এই হার মধ্যে আমার 80% আছে। আচ্ছা, আমাকে বলেন তাহলে নার মধ্যে আমি কেন যাব? আমার তো 20% এই হার মধ্যে না আছে। প্রতারণা করার কারণে আমাকে গণভোটে হা ক্যাম্পেইন করতে হয়েছে, আর আমি সংস্কারের পক্ষে। তো আমার ম্যাক্সিমাম হা যেখানে, আমি সেখানে হা দিব না? আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, এইবার আসি আপনার প্রশ্নের উত্তর। রাষ্ট্রপতি, আচ্ছা রাষ্ট্রপতি তো অপরাধী, আমি কি তাকে ফেরেশতা বলেছি? অবশ্যই অপরাধী। এই অপরাধীর হাতে আপনি কেন শপথ নিলেন? আচ্ছা, এই সংবিধান আপনি মানেন না, তাহলে এই সংবিধান মেনে কেন আপনি শপথ নিলেন? আচ্ছা, শপথ নিলেন ভালো কথা, 6 মাস পরে কেন বলছেন রাষ্ট্রপতি ভাল লাগে না? খেয়ে তো হজম করে ফেলাইছেন। ওটাকে এখন বমি করতে চাইলেও কি ওই বমি বের হবে? ওটা তো বাথরুম দিয়ে বের হয়ে গেছে। তো আমাদের নাহিদ ইসলামদের অবস্থা এই রকম। মনে ছিল না আমাদের মাহফুজ আলম, আসিফ মাহমুদ, মনে ছিল না সরকার তো বাবা তোমরাই গঠন করছিলে, আমি তো করি নাই, সাব্বির ভাই করে নাই, আপনিও করেন নাই, তাই না? তো যে ভুলটা আপনারা করেছেন, এই ভুলের খেসারত আপনাদেরকে দিতে হবে। আপনার ইতিমধ্যে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছেন। নাহিদ ইসলাম সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছে, এর জন্য নাহিদ ইসলামকে জবাবদিহিতা করা উচিত। এখন যদি আমি মনে করি এই রাষ্ট্রপতির নয়, নাহিদ ইসলামদের বিচার হওয়া উচিত যে তারা কেন এই ভুল করলো, আর যে রাষ্ট্রপতি অপরাধ করেছিল অবশ্যই সে অপরাধী। আমি কি বলেছি সে ফেরেশতা? তার বিরুদ্ধে নানান অভিযোগ অনুযোগ আছে, কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস এবং বিএনপি সরকারের যতদিন ছিল এই সময়ে তিনি অপরাধ করেছেন কিনা সেটা বড় একটি বিষয়। আর ওই যে যতদিন তিনি ছিলেন, তাই না, ওই যে অপরাধ করেছিলেন তাকে দিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠন করিয়ে বা শপথ নিয়ে বা তার হাতে শপথ নিয়ে বা সংবিধানকে সমন্বিত রেখে আপনি তার অতীতের অপরাধগুলো এক প্রকার দায় মুক্তি দিয়ে দিয়েছেন। এই দোষটা অন্তর্বর্তীকালীন সরকারের। আচ্ছা, নাহিদ ইসলামদের সরকার কেন ওই সময় রাষ্ট্রপতিকে বিচার করলো না? আপনি নির্বাচনের বিষয়ে যখন বিএনপি লাগাতার প্রোগ্রাম করেছে, বক্তব্য দিয়েছে, আপনি দেশের বাইরে গিয়ে বলেন নাই বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না? তাহলে আপনার এত হ্যাডাম, এত ক্ষমতা, আপনি বলেন যে বিএনপি রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি। তো বিএনপির এত বড় ক্ষমতা হলে তো জনগণ বিএনপির দিকেই যাবে। জনগণ তো বুঝে ফেলিয়েছে যে আপনাদের কোনো হ্যাডাম নাই, ক্ষমতা নাই, আপনারা কিচ্ছু পারেন না, বিএনপিকেই লাগবে এই রাষ্ট্র চালানোর জন্য। এই জন্য মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আর আপনি বিএনপি ছাড়া কিচ্ছু পারতেছেন না। আপনি বলতেছেন জনগণ, শোনেন, জনগণ যার শক্তি আছে রাষ্ট্র চালাইতে পারবে তার পিছনে যায়, যে দুর্বল তার পিছনে জনগণ যায় না। মানে এইটা বাস্তবতা। সর্বশেষ হলো যে এই রাষ্ট্রপতির বিচার যে বাংলাদেশে হলো না, এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আমাদের আইনমন্ত্রী যে কথা বলেছেন, কেউ যদি রাষ্ট্রপতির নামে মামলা করতে চায় আমরা সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে সময় তিনি দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস এবং আমাদের সময়ে এই সময়ে তিনি কোনো অপরাধ করেননি। কিন্তু অতীতের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো বিচারটা উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করার মধ্য দিয়ে এই রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে ওই সময় তার বিচার করা। সেইটা আপনি ফেলিয়ে রেখেছেন ভাই, যেটা অতীতে ভুল করেছেন না। এখন এই 2 বছর পরে এসে যদি আপনি সেই ভুলের জন্য ক্ষমা চান, মানুষ তো ক্ষমা করবে না, মানুষ আরো উল্টো আপনার বিচার করবে। যে কারণে এই মুহূর্তে এই রাষ্ট্রপতির যে সময় বিচার চাচ্ছে না জামাত এবং এনসিপি, জনগণ এখন এনসিপি এবং জামাতের বিচার চাচ্ছে যে তোমরা কেন তোমাদের সরকার ছিল ওই সময় বিচার করো নাই। দায়টা বিএনপির উপর দিয়েন না, বিএনপির দোষ বলেন আর অপরাধ বলেন। সেটি হলো যে আপনারা যে ভুলটা করেছিলেন সেই ভুলের খেসারত বিএনপিকে দিতে হয়েছে। আচ্ছা, আরেকটা ঘটনা আমি বলবো। আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি তো অনেক বড় বড় কথা বলছে না, এই রাষ্ট্রপতি চাই না, মানি না, হ্যাঁ এই রাষ্ট্রপতির বিচার হইতে হবে, ফাঁসি হইতে হবে। দেখেন, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ছিলেন তো, এই টকশো তো মনে আসছে, সবাই তো সাবির ভাই ছিলেন না, আপনার সাথে মানে টকশো করেছে। ফেসবুকে সে একটি পোস্ট করেছে যে আমরা ওই সময় গণ অধিকার পরিষদের ফ্র্যাকশন হয়েছিল, নুরুল হক নূর এবং আমি একটি অংশের বড় অংশের নেতৃত্ব দিচ্ছিলাম, ফারুক
হাসান এবং রাজা কিবরিয়া এবং আমজনতা তারেক ভাইরা আরেকটা অংশ নেতৃত্ব দিছিল। তো ওই সময় যখন বঙ্গভবনের সামনে ফারুক হাসানরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করতে যায়, তখন এই মাহফুজ আলম, এই আসিফ মাহমুদ, এই নাহিদ ইসলামরা তাকে ফোন করে একাধিকবার বলেছিল, প্লিজ আপনি আন্দোলনটা বন্ধ করেন, সরকারের বয়স মাত্র কয়েকদিন, এই মুহূর্তে যদি এই রাষ্ট্রপতির পতন হয়ে যায় আমাদের পতন হয়ে যাবে, আর একটি একাগ্র সরকার গঠিত হতে পারে, আপনি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন না। এইবার আসে মূল ঘটনায়, নাসিরউদ্দিন পাটোয়ারি বিশাল বিপ্লবী না? শোনেন, যে সময় এই যে উপদেষ্টা ফারুকী এবং শেখ বসিরউদ্দিনকে নিয়োগ দেওয়া হলো, তো মোটামুটি সবাই ওই সময় রাষ্ট্রপতিকেই দায়ী করছিল, তাই না? তো সেই সময় গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা আমার অনুমতি নিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করার জন্য গিয়েছিল বঙ্গভবনের সামনে। তো আন্দোলন করছিল, সেখানে বসে পড়েছিল। হ্যাঁ, বসে পড়ার পরে মোটামুটি মধ্যরাতের দিকে নাসিরউদ্দিন বিপ্লবী, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি, বিপ্লবী বললাম যে বিশাল হুমকি ধামকি দিচ্ছে না, ফাঁকা আওয়াজ মারতেছে, সে আমাকে ফোন দিয়ে বললো, ভাই প্লিজ আপনাদের নেতাকর্মীদের একটু থামান, যদি এইভাবে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করে সেক্ষেত্রে তো রাষ্ট্রে আরেকটি একাকার সরকার গঠিত হবে, আমরা শেষ হয়ে যাব, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা কত বড় মুনাফেক! এই নাসির নাহিদরা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে দেয়নি, আজকে তারা এখন রাষ্ট্রপতির বিচার চাচ্ছে। এদের বিচার করা উচিত। আমি মনে করি এই নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামদের বিচার করা উচিত যে তারা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে দেয়নি, এবং সেই সময় কেন আপনি সরিয়ে দিলেন না? আজকে উল্টা পাল্টা কথা বলতে আছেন, এগুলো পাবলিক খাইতেছে না। আচ্ছা, আমি একটু সাব্বির ভাইয়ের কাছে আছি। সাব্বির ভাই, আমাদের যে সংবিধানে আছে রাষ্ট্রপতিকে যে সেফগার্ড দিয়েছে সেটা 51-এ, সেটা বলছে উনি যখন অফিস করবেন যতদিন পর্যন্ত ওনার কার্যকাল পর্যন্ত উনি দায় মুক্তি থাকবেন। কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ, দুদকের কমিশনার থাকার সময় ওনার বিরুদ্ধে অভিযোগ এসআলমের লুটেরার, এসআলমের সহযোগী উনি ছিলেন। এইগুলোর বিষয়ে এবং বিএফআইইউ যে একটা রিপোর্ট অলরেডি তার বিরুদ্ধে দিয়েছে, এগুলোর ব্যাপারে কি কোনো বিচার করার কোনো সুযোগ আছে, কোনো তার বিরুদ্ধে তার মামলা করার এবং তাকে বিচারের মুখোমুখি করার? আমি এই পয়েন্টটা আসলে জাস্ট সংক্ষেপে একটু গণভোটের ইস্যুসটা একটু বলে নিই। দেখেন, বিএনপির হয় কি, বিএনপি সব দাবি আসলে জনগণের দাবি মানে বা মানতে বাধ্য হয়, কিন্তু তার আগে অনেক জলঘোলা করতে হয় বা করে তারপরে বাধ্য হয়। দেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাও যখন ছিল 96-এ, বিএনপি মানল না, খালেদা জিয়া বললেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, এই দাবি মানা যাবে না, এবং সর্বশেষ একদলীয় একটা নির্বাচনও করলেন ফেব্রুয়ারিতে, এবং সেটা শেষ পর্যন্ত 21 দিনের মাথায় সেই সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ করে সেই সংসদ ভেঙে দিতে বাধ্য হলেন, এবং পরবর্তীতে নির্বাচন হলো, যেটার কারণে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হলো। যদি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আগেই মেনে নিত তাহলে হয়তো রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতো, কারণ এটার কারণে পরবর্তীতে ওই যে সচিবালয় থেকে নানান ধরনের মুভমেন্ট হলো, জনতার মঞ্চ হলো, এটা সেটা হলো। 2006-এও KM হাসানের বয়স বাড়িয়ে 2 বছর বাড়িয়ে KM হাসানকেই তত্ত্বাবধায়কের প্রধান বানানোর জন্য গো ধরে বসে থাকলেন, অথচ KM হাসান না হলে আরেকজন যিনি JR মোদাসির হতেন, তিনি একজন ভালো মানুষ, হয়তো ভালো একটা নির্বাচনে আমরা উপহার পেতাম। কিন্তু এই যে ভুলটার কারণে পরবর্তীতে একটা নানান কেওয়াস হলো, রাজনৈতিক সংঘাত সংঘর্ষ হলো, শেষ পর্যন্ত কিন্তু এটাও বাস্তবায়ন করতে পারলেন না, KM হাসানকেও বাস্তবায়ন করতে পারলেন না, শেষ পর্যন্ত সেই পথে গেলে 11 গেল, এবং একটা লম্বা ফেসিবাদের কবলে আমরা পড়লাম। এই যে হ্যাঁ, এখন ধরেন 24-এ নির্বাচনের পরে গণভোট হলো এবং রাষ্ট্রপতি সুপ্পুকে নিয়ে আলাপ হলো। রাষ্ট্রপতি সুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু নানান কর্নার থেকে নানান দাবি সবসময় উঠছে। বিএনপি তখন পক্ষে নানান যুক্তি দিল যে না, ওনাকে রাখতে হবে, সাংবিধানিক সুরক্ষা, এটা সেটা, বা সুপ্পু কোনো ক্ষতিকর কিছু না। কিন্তু শেষ পর্যন্ত এসে ধরেন এতদিনের যারা পরামর্শ দিচ্ছে সেটাই মানতে হলো যে সুপ্পু লন্ডনে গিয়ে সেখান থেকে ফেসিবাদী হাসিনার সাথে যোগাযোগ রাখছে, বা নানান কারণে তাকে এখন সরাতে বাধ্য হলো, সরানো লাগলো শেষ পর্যন্ত। তো এই যে সরানো লাগলো কিন্তু জল গোলা করে করতে হলো আর কি। আমি আশা করি যে গণভোটের রায় এখন বিএনপি মানছে না, হয়তো এমন হতে পারে কিছুটা জল ঘোলা করে হয়তো শেষ পর্যন্ত মানবে, আমি হয়তো ট্রেন দেখে এটা বলতেছি আর কি। মাহবুব ভাই যেটা বললেন যে এই যে গণভোটের দাবিটা বা গণভোটের রায় মানার জন্য জুলাই সনদ, এই জিনিসগুলো যে এলিটিস্ট চিন্তা বলছেন, এই জিনিসটাকে আমি একটু মানে সম্মানের সহিত দ্বিমত করি। এই জন্য সংক্ষেপে বলবেন। সংক্ষেপে, হ্যাঁ, তো এটা এই জন্য যে
এই জিনিসটা আমরা যদি বলি দেখেন এই জিনিসগুলো কি জনগণ বুঝছে, 4টা কোশ্চেন কি জনগণ বুঝছে, রাশেদ ভাই যেটা বলছিলেন, এটা দিয়ে জনগণকে আসলে এক ধরনের হেয় করা হয়, জনগণের যোগ্যতা সক্ষমতাকে হেয় করা হয়। জনগণকে আমরা যদি মনে করি এতই অবুঝ, তো জনগণের জন্য এত বড় বড় ইশতেহারেই আমরা কেন দিই? এই ইশতেহারের কয়টা জনগণ বুঝে? 31 দফা জনগণ কয়টা বুঝে? জনগণকে আমি মনে করি ভ্যালু করা উচিত আমাদের জায়গা থেকে, তার নাগরিকের জায়গা থেকে। এবং সংবিধান সংশোধনটা যে বা এই সংস্কারগুলো যে কত প্রয়োজন, এটা আমরা বাংলাদেশের হিস্ট্রি দেখলে বুঝবো। এই যে স্বাধীনের পরও তো আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র পাবো, উন্নয়ন পাবো, কিন্তু মৌলিক জায়গায় সংবিধানটাকে কুক্ষিগত করে শেখ মুজিব আপনারা দেখলেন বাকশাল কায়েম করলো 4র্থ সংশোধনের মধ্য দিয়ে, এবং আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলো। নানানভাবে যে এই প্রসেসগুলো করলো, 73 একটা ভোট চুরি নির্বাচন করলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে অপহরণ করে নিয়ে গিয়ে, যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অপহরণ করে নিয়ে গিয়ে শেখ মুজিব 2 আসনে বিজয়ী হয়ে গেল। এরকম করে তোফায়েল আহমেদ, জিল্লুর রহমান এরা সবাই নির্বাচিত হয়ে গেল। এই রাজনৈতিক প্রসেসের কারণে আমরা কিন্তু 74-এ দুর্ভিক্ষ দেখলাম। সো শুধু জনগণ ভাত খাইতে চায়, এটাই জনগণের সমস্যা, এটা নিয়ে কথা বলা দরকার। ওগুলো অত গুরুত্বপূর্ণ জিনিস না। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাষ্ট্রের এই সংস্কারগুলো, যেটার কারণে ক্রাইসিসগুলো হয়, অর্থনৈতিক ক্রাইসিস হয়, দুর্ভিক্ষ হয়। সো এই জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন, এই সংস্কারগুলো হলে পরেই কেউ ফেসিবাদী হইতে পারবে না। ফেসিবাদী হইতে না পারলে আমাদের ওই ভাত, কাপড়, বাসস্থান এবং আমাদের এমপ্লয়মেন্টের ইস্যুসগুলো সমাধান হবে। যেটা আপনি বলছিলেন যে রাষ্ট্রপতির ইস্যু যে 51 অনুচ্ছেদের কথা উনি বলেছেন, আমি বলবো যে উনি বলছেন 51 অনুচ্ছেদ পড়ে দেখেন। আমার মনে হচ্ছে উনি 51 অনুচ্ছেদ পড়েন নাই। উনি যদি জ্ঞানীগুণী মানুষ হইতেন এবং 51 অনুচ্ছেদ পড়ে থাকতেন, তাহলে উনি এই কথা বলতেন না। 51 অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তার যে দায় মুক্তি, এই সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ বা তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পর তিনি আর এর দ্বারা সুরক্ষিত থাকেন না। এটার প্রমাণ তো আমাদের দেশে আছে। এরশাদকে 7 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছিল। সো ওনার যদি অতীতের যে কোনো ফৌজদারি অপরাধ বা ইভেন রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের কোনো অপরাধ, সেগুলোর জন্য যদি এখন মামলা হয়, তাকে গ্রেপ্তার করা যাবে এবং আমি মনে করি তার বিচার করা উচিত। তার যেহেতু দুদকের ইস্যুজ আছে, এসালামের ইস্যুজ আছে, নানান অর্থনৈতিক কেলেঙ্কারি আছে এবং হাসিনার ফেসিবাদের সময় নানান অপরাধের সাথে তার সম্পৃক্ততাও আছে। আমি মনে করি তার বিচার করা উচিত। এবং এখন যেহেতু সরকারের বিএনপি, যত কথাই বলেন রাশেদ ভাই, নাহিদ ইসলাম কেন করা না, অমুক কেন করা নাই, তমুক কেন করা নাই, বিএনপিকেই এটার দায়ভার নিতে হবে যে বিএনপি তাকে বিচার না করে যদি সেফ এক্সিট দিয়ে দেয়, আমি মনে করি তার বিচার হওয়া উচিত। সাদেক, হাতে সময় নেই, তুমি 2 মিনিটে বলবা যে আসলে কি বিএনপির এটার দায় আছে কিনা যে তাকে বিচারের মুখোমুখি করা কিংবা তাকে সেফ এক্সিট দেওয়া? বিএনপির দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু এখন যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, অবশ্যই গন্ডগোলটা হচ্ছে যে আপনি মানে আমাদের রাষ্ট্রপতি যিনি ছিলেন চুপ্পু সাহেব, ওনারা আপনি বিচার করছেন কিসের জন্যে? আপনি দুর্নীতির দায় বিচার করতে চান নাকি হাসিনার দোষ হিসেবে বিচার করতে চান? সবচেয়ে বড় কথা, একটু সময় নেব, ঠিক আছে? আর তার আগে ছোট্ট করে শিবির ভাইকে একটু বলি যে আমি কিন্তু যদি আমি এলটির যে আলাপটা আসছে, এইটা যদি হেয় করা হয়, তাহলে আমার চেয়ে বড় হেয় ডক্টর ইউনূস নিজে করে গেছেন বাংলাদেশের জনগণকে। আমি যদি ভুল না করে থাকি, উনি একটা বিদেশি গণমাধ্যমে বলেছেন, দেশি না, বিদেশি একটা গণমাধ্যমে বলেছেন, দেশে 95% মানুষের আসলে এগুলো নিয়ে চিন্তা নাই, তারা আসলে ভাত খেতে চায় এবং তারা ভোট আসলে বলে কে আমরা বেশি টাকা দেবেন তারা ভোট দিব। ঠিক ঠিক, তাই না? চমৎকার কথা। তাই যদি আমাদের হয়, তাহলে এর চেয়ে বেশি দায় ডক্টর ইউনূসকে দিতে হবে। ঠিক। এবং এটাতে কোনোভাবেই নেগেট হয়ে যায় না যে জুলাই সনদ বিষয়ে যথেষ্টভাবে জনগণকে সচেতনতা করা হয় নাই। আপনি বাংলাদেশ ব্যাংকের দিয়ে, সিএসআর ফান্ডে দিয়ে সারা দেশ বোঝাই করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করাটা কিন্তু জনসচেতনতা না। আপনার দেশের এখনো একটা মেজরিটি অংশর যে শিক্ষার অবস্থা, তাকে আপনি মেনে তার হিসেবে জিনিসটা বোঝাতে হবে। এই জিনিসটা সংবিধান বিশেষজ্ঞরা যারা ছিলেন তারা নিজেরই বুঝেন নাই। এই বিষয়ে কোনো মানে দ্বিমত করার কোনো উপায় নেই। আমরা তাই পুরো বিতর্ক লাইভ দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে চলে আসি আবার। মাহমুদা মিতু আপা উনি হচ্ছেন একটা বক্তব্য দিচ্ছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য, মানে আমি 6 মাস পরে, এরকম 6 মাস পরে, হ্যাঁ, এটা অত্যন্ত অ্যাবসার্ড একটা কথা। দেখেন, রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে পারে একমাত্র সংসদ, নির্বাচিত সংসদ। এই সংসদে ভেঙে যায়, নেক্সট রাষ্ট্রপতি কে হবে? সে নেক্সট, ধরুন আমি 5 বছর ধরে নিলাম, এখন যদি মিস্টার এ যদি এখন রাষ্ট্রপতি হন চুপ্পুর জায়গায়, তিনি কিন্তু এই সংসদের ডিউরেশন পর্যন্ত রাষ্ট্রপতি থাকলেন, আল্লাহ যদি তারা হায়াত দেয় 5 বছর থাকবেন, এবং নেক্সট সংসদ যখন গঠিত হবে তার প্রথম অধিবেশন বসার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি পদটা এরকম না যে না আমার 5 বছর শেষ, আমি ব্যাগটা গুছিলাম, আমি চলে গেলাম বঙ্গবন্ধু থেকে। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কাজে এখন যে আমাদের বিরোধী দল যে আলাপটা দেন যদি, এবং এটা মাহমুদা মিতু আপা দেন না, এটা আরো অনেকেই দিচ্ছেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজটা করছে, শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর
সবচেয়ে বড় কথা, চুপ্পুর বিচার অবভিয়াসলি করা উচিত। মানে বাংলাদেশের রাজনীতির একটা খুবই কালো স্পট। আমি চুপ্পু আমি প্রিটি শিওর তিনি শেখ হাসিনার কাছে গেছিলেন, আপা আমরা একটা এমপি পদ দেন, শেখ হাসিনা বলছে যে আরে এই তো পাইছি একটা প্রপার ক্যান্ডিডেট, একটা এই ফিগার হেড, আমি এই ধরনের প্রেসিডেন্ট বানাই দিলাম। কিন্তু তার আগে বিরোধী দল নিশ্চিত করতে হবে আপনি তার বিচার চান কিসের জন্য। তার কি হাসিনার দোসর, সে লন্ডনে গিয়ে হাসিনার ফোন করছে এইটা এই জন্য, তাই তুমি পারবেন না, কারণ সে তখন প্রেসিডেন্ট। আপনারই করতে হবে দুর্নীতির দায়। হ্যাঁ আপনি করেন না, দুর্নীতির দায় বিচার করেন। একটু বলতে চাই, আচ্ছা 1 মিনিট না, 30 সেকেন্ডের বেশি আমি দিতে পারবো না। 1 মিনিটই বলবো। না, আচ্ছা, সাব্বির ভাই বললেন যে বিএনপির এত ভুল, জামাত ইসলামের ভুলটা কি? জামাত ইসলামের ভুল হলো 47-এ তারা পাকিস্তান চায়নি, এইটা তাদের ভুল। 71-এর ভুল, 86-এর ভুল, এই সব ভুলগুলো সবাই আমরা সবাই জানি। রাশেদ ভাই এগুলো নতুন করে বলার কিছু নাই। ভুল বর্তমানের ভুল, জামাত ইসলাম মানে আজীবনের ভুল। জামাত ইসলাম এই যে বিরোধী দলে গিয়ে ভুল করেছে, সরকারি দলে গেলেও ভুল করেছে। জামাত ইসলাম শেষ সাদিক মাহবুব